আজ আমরা এমন এক স্কুলের গল্প শুনব যেটা মোটেও সাধারণ কোনো স্কুল ছিল না। এখানে প্রতিটি শিক্ষার্থীর রয়েছে অসাধারণ কিছু সুপার পাওয়ার, কিন্তু এই শক্তির সঙ্গে জড়িয়ে আছে এমন এক রহস্য যা ধীরে ধীরে সবাইকে টেনে নিয়ে যায় এক বিপজ্জনক সত্যের মুখোমুখি। আজকের ড্রামার নাম হচ্ছে সুপারস্টার একাডেমি। বোঝাই যাচ্ছে গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে গল্পে ঢোকা যাক। শুরুটা হয় সুপারস্টার একাডেমির মাধ্যমে। এখানে ও সকল ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে যাদের কাছে সুপার পাওয়ার রয়েছে, আর সবার রাশি অনুযায়ী সবার আলাদা আলাদা পাওয়ার থাকে। আজ স্কুলে নতুন সেশনের ওয়েলকাম সেরিমনি ছিল। স্কুল প্রেসিডেন্ট একে একে সবাইকে অ্যাডমিশন লেটার দিচ্ছিল। প্রথমে আসে শিচুন, ওর রাশি হলো লিও আর সুপার পাওয়ার রোরিং স্কেল। এরপর হাও, ওর রাশি অ্যারিস, পাওয়ার হলো স্পিড ইনহ্যান্সার। স্কুলে পাওয়ারের লড়াইয়ের ফলে এখানে দুটো গ্যাং গড়ে উঠেছে। বোয়াং গ্যাং, যাদের লিডার হলো ইয়াদাং। ওর পাওয়ার হলো ও অন্যদের পাওয়ার স্লো করতে পারে। ওর বেস্ট ফ্রেন্ড হলো জিয়ান। এবার গল্পের হিরো তিয়ানকে দেখানো হয়, কিন্তু সবাই তিয়ানকে দেখে অবাক। প্রিন্সিপাল বলে, তুমি হঠাৎ করে এতটা বয়স্ক কিভাবে হয়ে গেলে? আসলে তো লোকটা ছিল তিয়ানের ড্রাইভার। তিয়ান নিজে না উঠে ড্রাইভারকে ওর লেটার নেয়ার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, তিয়ান অনেক ধনী আর একটু অ্যারোগ্যান্ট টাইপের। ওর রাশিও লিও, পাওয়ার হলো রোরিং স্কেল। তিয়ান হলো হিউই গ্যাংয়ের লিডার, আর ওর বেস্ট ফ্রেন্ড হাও হলো ভাইস লিডার। ইয়াদাং তো সেই ছোটোবেলা থেকেই তিয়ান আর হাওকে দেখতে পারে না। এ সময় ইয়াদাংয়ের বন্ধু জিয়ান তিয়ানের দিকে একটা ক্যান ছুঁড়ে মারে। তিয়ান সহজেই সেটা ধরে ফেলে। জিয়ান বলে, তোর এত ভাব দেখানো আমার একদমই পছন্দ না। হাও এসে ওদের থামানোর চেষ্টা করে। তোরা কি লড়াই করতে চাচ্ছিস নাকি? তিয়ান বলে, তুই চিন্তা করিস না, আমি ওদের ভেতরে নিয়ে দেখে নিচ্ছি। ড্রাইভার হাওকে বলে, তুমি ওর পিছু যাচ্ছ না কেন? হাও বলে, আমার তো তিয়ানের জন্য না, বাকিদের জন্য চিন্তা হচ্ছে। দেখা যায় তিয়ান সবগুলাকে পিটিয়ে ওদের চিকিৎসার জন্য টাকাও ছুঁড়ে মারে। আমাদেরকে একটি কাহিনী জানানো হয়। শত বছর আগে পৃথিবীতে ১৩টি নক্ষত্র মণ্ডলী ছিল, আর প্রতিটা নক্ষত্রের একজন করে রক্ষাকারী ছিল। অফিউকাস নক্ষত্রের কাছে অন্যদের শক্তি ছিনিয়ে নেয়ার পাওয়ার ছিল। তারা তো পৃথিবীতে নিজেদের রাজ করতে চাচ্ছিল। এতে বাকি নক্ষত্রের রক্ষাকারীরা চিন্তায় পড়ে যায়, যার ফলে সবাই মিলে অফিউকাস নক্ষত্রের উপর হামলা করে, যেখানে অফিউকাস হেরে যায়। এরপর বাকিরা অফিউকাস নক্ষত্রকে নক্ষত্র মণ্ডলী থেকে সরিয়ে দেয়। এর বহু বছর পর ফাং পরিবারের পূর্বপুরুষরা আলোচনা করছিল। মিস্টার ফাং তো খুবই অসুস্থ। ওনাদের লিও রাশির হেয়ারের জন্ম হয়েছে কিনা, আর না হয় অন্য কেউ ফাং পরিবারের হেয়ার হয়ে যাবে। শোনা গিয়েছে মিসেস ফাং প্রেগনেন্ট ছিল, তবে তার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আর এখন উনি মিথ্যে বলছে যে উনি এখনও প্রেগন্যান্ট। এরকম বিভিন্ন রিউমরই ছড়িয়েছে। ফাং পরিবারের একটা নিয়ম আছে, যে লিও রাশি নিয়ে জন্মাবে সেই পরবর্তীতে ফাং পরিবারের হেয়ার হবে। এখানে মিস্টার ফাংকে দেখানো হয়, যিনি খুবই অসুস্থ। মিসেস ফাং আসলেই প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল। বাকি সত্যটা তো সামনেই জানা যাবে। বাহিরে বাকি আত্মীয়রা তর্ক করছিল যে কে সম্পদের মালিক হবে। মিসেস ফাং মিস্টার ফাংকে বলে, আমি ভালো করেই জানি তোমার অন্য মহিলার সাথে অ্যাফেয়ার ছিল। তোমার এই মুহূর্তে তোমার বেস্ট ফ্রেন্ড চ্যাংউই এখানে নেই। ব্যাপারটা আজব না? আমি এটাও জানি তোমার মিস্ট্রেস প্রেগনেন্ট ছিল, যার ছেলে সন্তান লিও রাশি নিয়ে জন্মেছে। তোমার বন্ধু চ্যাংউইর ওয়াইফও তো এখন প্রেগন্যান্ট, কিন্তু তারা এখন কোথায়? মিস্টার ফাংও মাথা নাড়িয়ে এসব স্বীকার করে। মিসেস ফাং বলে, তুমি ভালো করেই জানো চ্যাংউই ওদের সামলাতে পারবে না। অনেকেই তাদেরকে মারার চেষ্টা করবে। তাই আমাকে বলো তারা কোথায় আছে, আমি তাদেরকে রক্ষা করব। আমাদেরকে তো আমাদের পরিবারটা বাঁচাতে হবে। মিস্টার ফাংও তাদের লোকেশনটা ওনাকে জানিয়ে দেয়। মিসেস ফাং জলদি ওনার লোককে তাদেরকে খুঁজতে পাঠায়। অন্যদিকে চ্যাংউই মিস্টার ফাংয়ের মিস্ট্রেস আর তার বাচ্চাকে সেফ কোনো জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একটা ট্রাক এসে খুবই বাজেভাবে তাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। চ্যাংউই জলদি বাচ্চা আর তার মাকে বের করার চেষ্টা করে। তখনই বাচ্চার কান্নার শব্দে দরজাটা ভেঙে যায়। মানে বাচ্চাটি লিও রাশির অধিকারী। একটু পর মিস্টার ফাংয়ের লোক বাচ্চাটিকে নিয়ে আসে। মিসেস ফাং বলে, বাচ্চার মা আর চ্যাংউই কোথায়? লোকটা বলে, কেউ তাদের অ্যাক্সিডেন্ট করিয়েছে। বাচ্চার মা সেখানেই মারা গিয়েছে, আর চ্যাংউই হাসপাতালে। মিস্টার ফাং বাচ্চাটিকে দেখে হাসি মুখে মারা যায়। আর এই বাচ্চাটি হলো তিয়ান।
পরিবারে ঘোষণা করা হয় মিস্টার ফাংয়ের লিও রাশির সন্তান জন্মেছে, মানে তিয়ানি ভবিষ্যতে পরিবারের হেয়ার হবে। এবার কাহিনী আসে বর্তমানে। স্কুলের প্রেসিডেন্ট আর তার অ্যাসিস্ট্যান্ট নুডলস খাচ্ছিল। এ সময় প্রেসিডেন্ট নুডলসে ম্যাজিক্যাল কিছু খেয়াল করে, এজন্য ওনারা সেই রেস্টুরেন্টে যেতে থাকে। এদিকে গল্পের নায়িকা চ্যাংজিকে দেখানো হয়। ওর রাশি হলো ভির্গ, তবে ওর কাছে এখনও কোনো পাওয়ার নেই। আর ওই নুডলস সবটা চ্যাংজিদেরই ছিল। প্রেসিডেন্ট ওকে দেখেই বুঝতে পারে ওর মাঝে নিশ্চয়ই কোনো পাওয়ার আছে, এজন্য উনি চ্যাংজিকে ওনাদের স্কুলে ভর্তি হতে বলে। স্কুলের ব্যাচ দেখে চ্যাংজিও নিজের পকেট থেকে একটি ব্যাচ বের করে। উনি বলে, এটা তোমার কাছে কিভাবে আসলো? এটা তো আমাদের এলিমেন্টারি স্কুলের ব্যাচ। চ্যাংজি বলে, ছোটবেলায় একটা ছেলে আমার জীবন বাঁচিয়েছিল, সেই আমাকে এটা দিয়েছে। আমি তাকে অনেক খুঁজেছি, পাইনি। উনি বলে, তুমি আমাদের স্কুলে ফ্রিতেই পড়তে পারবে, সাথে তোমার বন্ধুকেও সেখানে খুঁজতে পারবে। এজন্য চ্যাংজিও সেখানে পড়তে যেতে রাজি হয়ে যায়। চ্যাংজি ওর চাচ্চুকে এ ব্যাপারে বললে উনি খুশি হয়ে যায়, কারণ আর্থিক অবস্থার কারণে চ্যাংজির পড়া তো বন্ধই হয়ে গিয়েছিল। চাচু সবসময় ওকে বলে এসেছে ওর মা ওর জন্মের সময়ই মারা গিয়েছে, আর ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তবে চ্যাংজির মনে হয় চাচু ওর কাছে কিছু লুকাচ্ছে। আমাদেরকে দেখানো হয় চ্যাংজির বাবা আসলে মিস্টার ফাংয়ের বন্ধু চ্যাংউই। পরের দৃশ্যে চ্যাংজি সুপারস্টার একাডেমিতে চলে আসে। ও তো খুবই এক্সাইটেড ছিল। এখানে ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে সব কিছু ছিল। এই শুনেই চ্যাংজি অনেক জিনিসপত্র নিয়ে নেয়। এখানে তিয়ানো ছিল। চ্যাংজি ড্রেসিং রুমের বাইরে গিয়ে কনফিউজ হয়ে যায় কোনটাতে যাবে। ও মেবি অনলি নামের একটা রুমে ঢুকে পড়ে। আসলে মেবি অনলি এটা তিয়ানের নিকনেম ছিল। দুজনই দুজনকে না দেখেই এখানে ড্রেস চেঞ্জ করছিল, আর ভুল করে একজন আরেকজনের প্যান্ট পরে ফেলে। হঠাৎ চ্যাংজি ওকে দেখে তো ঘাবড়ে ওঠে, আর ওকে ছেঁচড়া টেঁচড়া বলে এখান থেকে পালায়। তিয়ান তো কিছুই বুঝতে পারে না, একে তো আমার রুমে এসেছে, আবার আমাকে কথা শোনালো। বাহিরেও ওদের দেখা হলে চ্যাংজি ওকে আবারও ছেঁচড়া বলে চলে যায়। তিয়ান অবাক, হাও তো ওর মজা নিতে থাকে। এই প্রথম কোনো মেয়ে ওকে পাত্তাই দিল না, উল্টো অপমান করলো। স্কুলের বাসে উঠলে সিজুন নামের ছেলেটি বলে, তুমি আমার পাশে বসতে পারো। চ্যাংজি অবাক, পুরো বাসই তো খালি ছিল। ওদের মাঝে এখানে বন্ধুত্ব হয়ে যায়। স্কুলে আসলে প্রেসিডেন্ট ওকে দেখে খুশি হয়। উনি বুঝতে পারে চ্যাংজি রাশি আর পাওয়ারের ব্যাপারে কিছুই জানে না। প্রেসিডেন্ট ওকে এ ব্যাপারে কিছু ধারণা দেয়, আর এটাও দেখায় এখানে সকল ছাত্রছাত্রীদের কাছেই কিছু না কিছু পাওয়ার আছে। এসব দেখে চ্যাংজি খুবই অবাক হয়। এ সময় বাই নামের মেয়েটি বলে, এখনই তোমার চোখে বল লাগবে, সাবধান। তখনই বল লেগে চ্যাংজি তো বেহুশ হয়ে যায়। হুঁশে ফিরলে বেই নিজের পরিচয় দেয়, আর দুজন তো বন্ধু হয়ে যায়। বেই ওকে স্কুল ঘোরাতে নিয়ে যায়। বেইয়ের বয়ফ্রেন্ড আছে, যার নাম হলো জুডং। ওরা যখন জানতে পারে চ্যাংজির কাছে কোনো সুপার পাওয়ার নেই, ওরা অবাক হয়, তাহলে ও কিভাবে এখানে ভর্তি হলো। বেই এখানে একটা মেয়েকে দেখায় যে কিনা যে কারো রূপই ধারণ করতে পারে। সবার এত এত পাওয়ার দেখে চ্যাংজি খুবই সারপ্রাইজ হয়। এর মাঝে একটা বেয়াদব ছেলে নিজের পাওয়ার ইউজ করে বেয়াদবি করার চেষ্টা করছিল। তখনই জুডং নিজের ফ্রিজিং পাওয়ার ইউজ করে ছেলেটাকে এই কাজ করতে থামিয়ে দেয়। মেয়ে তো ওর বয়ফ্রেন্ডের উপর খুবই খুশি হয়, আর চ্যাংজিকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? চ্যাংজি বলে, না তো। বেই আবার মানুষের মন পড়তে পারে, আর বলে, তবে তোমার মনে। আসলে তো চ্যাংজির মনে এখনও ওই ছেলেটা ছিল যে ছোটবেলায় ওর জীবন বাঁচিয়েছিল। স্কুলে আজ ফাংশন হচ্ছিল। এখানে ইয়াদাং ওর গ্যাংয়ের সাথে গান গাইছিল। মেয়েরা তো ওর জন্য পাগল ছিল। শুধু বেইবি নামের মেয়েটাই ওকে পাত্তা দিচ্ছিল না। ওর পাওয়ার হলো বুলেট প্রুফ। ওর বেস্ট ফ্রেন্ড শাওয়ের পাওয়ার হলো ও যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। এ সময় এখানে তিয়ানের গ্যাংয়ের এন্ট্রি হয়। এবার তো সকল মেয়েরা ইয়াদাংয়ের গান শোনা ছেড়ে তিয়ানের পিছু ছোটে। বেইবিও তিয়ানকে দেখে খুশি হয়ে যায়। ও সেই ছোট্টবেলা থেকে তিয়ানকে পছন্দ করে। দুই গ্যাং মুখোমুখি হলে ওদের মাঝে ঝামেলা বাঁধে। এ সময় হাওয়ের পাওয়ার দেখে চ্যাংজি ভাবে, ছোটবেলায় ওই কি আমার জীবন বাঁচিয়েছিল? ছেলেটি যখন চ্যাংজির জীবন বাঁচিয়েছিল, চ্যাংজিও নিজের পছন্দের রুমালটা ছেলেটাকে উপহার দিয়েছিল। বর্তমানে এবার ইয়াদাংয়ের পাওয়ার দেখে চ্যাংজি কনফিউজ হয়ে যায়, তাহলে কি ও আমার জীবন বাঁচিয়েছে? এখানে ইয়াদাংয়ের গ্যাং তো তিয়ানদেরকে যেতেই দিচ্ছিল না। তিয়ানও হিরোগিরি দেখিয়ে ওকে টক্কর মেরে সামনে চলে যায়। কিন্তু চ্যাংজি ওকে দেখেই বলে, এটা তো সেই ছেঁচড়া ছেলেটা যে আমার চেঞ্জিং রুমে চলে এসেছিল। তিয়ান তো অবাক। মেয়েরা চ্যাংজির কথা শুনে ওকে ধরে পেটাতে থাকে। তোমার সাহস কি করে হয় তিয়ানের নামে এসব বলার? শেষে সিজুন এসে ওকে বাঁচিয়ে নিয়ে যায়।
ফাইনালি চ্যাংজি ক্লাসে আসলে ম্যাম ওকে নিজের পরিচয় দিতে বলে, তবে সবাই তো ওকে দেখে হাসতে থাকে, ওর মজা নিতে থাকে। এজন্য বেই নিজের বয়ফ্রেন্ডকে সরিয়ে চ্যাংজিকে নিজের সাথে বসায়। ক্লাসে বসেও চ্যাংজি ইয়াদাংকে দেখে যাচ্ছিল। বেই বলে, তুমি কি ওকে পছন্দ করো? চ্যাংজি বলে, না না, এমন কিছু না। তিয়ানের কাছে কলম ছিল না দেখে বেবি ওকে কলম দেওয়ার চেষ্টা করে। ও সবসময়ই তিয়ানের ক্লোজ হওয়ার চেষ্টা করে। তিয়ান তো ওকে পাত্তাই দেয় না। ব্রেক টাইমে ওয়াশরুমে বেবির সাথে চ্যাংজির দেখা হয়। বেবি তো নিজের সৌন্দর্য নিয়ে খুবই অহংকার করে, সাথে এটাও বলে, সাবধানে কথা বলো, তিয়ান আমার বয়ফ্রেন্ড হয়। চ্যাংজি বলে, ওকে। ওদিকে ইয়াদাং ওর গ্যাংয়ের সাথে প্র্যাকটিস করছিল। তখনই চ্যাংজি এসে বলে, আচ্ছা, 10 বছর আগে কি তুমি কোনো মেয়ের জীবন বাঁচিয়েছিলে? ইয়াদাং হেসে বলে, তোমার মনে হয় আমি লোকদের সাহায্য করি? হ্যাঁ, আমি শুধু মানুষদেরকে পেটাতে পারি। চ্যাংজি বলে, ভেবে দেখো, আর প্র্যাকটিস শেষে আমার সাথে পার্কিং লটে দেখা করো। ও যাওয়ার পর জিয়ান বলে, বস, ও নিশ্চয়ই লড়াই করার জন্যই আপনাকে দেখেছে। এরপর তো এরা পুরো গ্যাং নিয়ে চ্যাংজির সাথে লড়াই করতে যায়। চ্যাংজি তো অবাক। ও পকেট থেকে ব্যাজটা বের করতে নিলে ওরা ভাবে চ্যাংজি হয়তো বোম বের করছে। ওরা তো ভয় পেয়ে যায়। চ্যাংজি ব্যাজটা দেখিয়ে বলে, এবার কিছু মনে পড়েছে? ইয়াদাং রেগে যায়, এজন্য আমাকে ডেকেছ? আর সেটা লাথি মেরে চলে যায়। চ্যাংজির মনটাই খারাপ হয়ে যায়। শিজুন ওকে এভাবে দেখে ওর মনটা ভালো করার চেষ্টা করে, যেটাতে ও সফলও হয়। যাওয়ার সময় চ্যাংজি ভাবে, আমার কাছে কেন কোনো সুপার পাওয়ার নেই, আর একটু লাফ দেওয়ার চেষ্টা করে, তবে উল্টে পড়ে যায়। শিজুন বলে, তুমি ঠিক আছো? ও তো লজ্জায় দৌড়। ওর কাণ্ড দেখে শিজুন হাসে। অন্যদিকে আমাদেরকে ফাং পরিবারের ল্যাব দেখানো হয়। তারা এখানে কিছু বানানোর চেষ্টা করছিল। তখনই একজন এসে সবার উপর হামলা করে এখানের সকল তথ্য নিয়ে পালাবার চেষ্টা করে, তবে ধরা পড়ে যায়। পরদিন চ্যাংজি খুশি খুশি স্কুলে যাচ্ছিল। তখনই একটা গাড়ির কারণে ওর কাপড় নোংরা হয়ে যায়। চ্যাংজি রেগে তার উপর চিল্লাতে থাকে। ভেতরে আর কেউ না, তিয়ান ছিল। ওকে সরিও বলে। চ্যাংজি রেগে বলে, আমি এখন কিভাবে স্কুলে যাব? তিয়ান নিজের ইউনিফর্মটা ওকে দিয়ে চলে যায়। আজ স্কুলে এই দুই গ্যাংয়ের মাঝে একটা কম্পিটিশন ছিল। দু দলই বলে, এখানে তো আমরাই জিতব। কম্পিটিশন শুরু হয়ে যায়। ফাইনালি সেখানে তিয়ানের দল জিতে যায়। কিন্তু শেষে দেখে চ্যাংজি কাপটা নষ্ট করে ফেলেছে। তিয়ান বলে, সমস্যা নেই, আমাদের কাপ লাগবে না। তবে স্যার চ্যাংজিকে শাস্তি হিসেবে পুরো স্কুল পরিষ্কার করতে বলে। ওদিকে মিস ফাং ওই লোকটির সাথে দেখা করতে আসে, যে কিনা ওনাদের ল্যাবের তথ্য চুরি করতে চেয়েছিল। আসলে এই লোকটি আফিউকাসের লিডার ছিল। ও এখানে ওনাদের মেশিনটা নষ্ট করতে এসেছিল। মিস ফাং রেগে ওকেই এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করার আদেশ দিয়ে চলে যায়। এখানে চ্যাংজি পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। তিয়ান এসে বলে, তুমি আমাদের গ্যাংয়ের রুমে কি করছো? এ সময় চ্যাংজির হাতে ব্যাজটা দেখে ও বলে, এটা তোমার কাছে কিভাবে? চ্যাংজি বলে, ছোটবেলায় একজন আমার জীবন বাঁচিয়েছিল, সেই এটা আমাকে দিয়েছে। ওই ছেলেটা কি তুমি? তিয়ান কিছুটা অবাক হয় আর বলে, না না তো। তখনই কিছুর শব্দ শুনে দুজন জলদি লুকিয়ে পড়ে। এতে দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। আসলে তো এখানে একটা পাপ্পি চলে এসেছিল। চ্যাংজি সেটাকে কোলে নেয় আর দেখে যে ছেলেটা এত অ্যারোগ্যান্ট হয়ে চলাফেরা করে, ও তো এই ছোট্ট পাপ্পি দেখে ভয় পাচ্ছে। চ্যাংজি হাসে। তিয়ান ভাব মেরে বলে, আমি ভয় পাই না। আর পাপ্পিটাকে ধরতেই যাচ্ছিল, তবে পাপ্পিটা ওর কাপড় ময়লা করে দেয়। চ্যাংজি ওর পকেটের রুমাল দিয়ে শার্টটা পরিষ্কার করতে যাচ্ছিল। এটা সেই রুমালটাই ছিল যেটা চ্যাংজি ওই ছোট্ট ছেলেটাকে দিয়েছিল। চ্যাংজি বলে, এটা তোমার কাছে কিভাবে আসলো? তিয়ান বলে, এতে তোমার কি? চ্যাংজি বলে, এটা আমার রুমাল, এই এমব্রয়ডারি আমিই করেছি, এটা আমাকে ফেরত দাও। তিয়ান বলে, ঠিক আছে, আমাকে ধরতে পারলে নিয়ে নাও। চ্যাংজিও ওর পিছু ছোটে। ওদেরকে একসাথে দেখে বেইবি অনেক রেগে যায়। পরদিন থেকে বেইবি ওর বন্ধু শাওকে তিয়ান আর চ্যাংজির পেছনে লাগায় ওদের উপর নজর রাখার জন্য। শাও এসে তো একদম সব কিছু ডিটেলসে বলতে থাকে। চ্যাংজি তিয়ানের পিছু ছুটছিল। একটা সময় চ্যাংজি পড়ে যেতে নিলে তিয়ান ওকে কাছে টেনে নিয়েছে। এসব শুনে তো বেইবি আরও রেগে যায়। ওদিকে চ্যাংজি তিয়ানের পিছুই ছুটছিল রুমালটা নেওয়ার জন্য। রাতের বেলায়ও ও তিয়ানকে ফলো করে, তবে তিয়ান তো বুঝে ফেলে আর ওকে ধরেও ফেলে। চ্যাংজি বলে, ঠিক আছে, তোমার আর আমাকে রুমাল দেয়া লাগবে না। এটা বলো, তুমি রুমালটা কোথায় পেয়েছ? তিয়ান বলে, এটা এটা আমাকে হাও দিয়েছে। পরদিন চ্যাংজি হাওয়ের কাছে এসে জিজ্ঞেস করে, এই ব্যাচটা কি তোমার? আর 10 বছর আগে তুমি কি কোনো মেয়ের জীবন বাঁচিয়েছিলে? হাও বলে, হ্যাঁ। হাওয়ের স্বভাব সবার সাথেই ফ্লার্ট করা। ও চ্যাংজির সাথে ফ্লার্ট করলে চ্যাংজি তো রেগে চলে যায়।
একটু পর বেইবির গ্যাং চ্যাংজির উপর হামলা করে আর ওকে থ্রেট করে, তুমি ইদানিং তিয়ানের এত কাছাকাছি কেন থাকছ? তুমি জানো না ও আমার বয়ফ্রেন্ড হয়? ওর থেকে দূরেই থাকবে। তখনই সিজুন এসে মিথ্যে বলে স্যার আসছে। এজন্য সবাই ভয়ে চ্যাংজিকে ছেড়ে চলে যায়। সিজুন আজও ওর মনটা ভালো করে আর ওকে বাড়িও এগিয়ে দেয়। চাচ্চুর কাছে তো সিজুনকে খুবই ভালো লাগে। অন্যদিকে তিয়ান মায়ের সাথে ছিল। মা ওর জীবনের সব কিছুই কন্ট্রোল করে। বেচারা নিজের ইচ্ছে মতো কিছু করতেও পারে না। উনি বলে কিছুদিন পরই তো স্কুলে সুপারনোভা কম্পিটিশন হতে চলেছে, যেভাবেই হোক তোমাকে সেখানে জিততে হবে। পরদিন স্কুলে চ্যাংজির সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। চ্যাংজি মেয়েটির জিনিস তুলতে সাহায্য করছিল আর জিজ্ঞেস করে এগুলো কিসের পেপার। মেয়েটি বলে এগুলো স্কলারশিপের ফর্ম, যাদের অবস্থা খারাপ তাদের জন্য। এই শুনে চ্যাংজিও স্কলারশিপের জন্য একটি ফর্ম ফিল আপ করে দেয়। দেখা যায় মেয়েটি আসলে বেইবির বন্ধু শাও ছিল। আর ওই ফর্মটা আসলে কোনো স্কলারশিপের জন্য ছিল না, সুপারনোভা কম্পিটিশনের জন্য ছিল, যেটা খুবই জটিল একটা কম্পিটিশন। চ্যাংজি যখন দেখে সুপারনোভা কম্পিটিশনে ওর নাম যুক্ত হয়েছে, ও অবাক। আমি তো এর জন্য অ্যাপ্লাই করিনি। সিজন বলে এটা বছরে একবারই হয়, এটা খুবই ডেঞ্জারাস। চ্যাংজি বলে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলে কম্পিটিশন থেকে বের হয়ে যাব। সিজন বলে একবার অ্যাপ্লাই করলে আর বের হওয়া যায় না, তবে চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। পরের দৃশ্যে কম্পিটিশনে অংশগ্রহণকারী সবার নাম ঘোষণা করা হয়। একে একে সবাই নিজেদের পাওয়ার ইউজ করে স্টেজে আসে। চ্যাংজির নাম ডাকা হলে চ্যাংজিও পাওয়ার ইউজ করে স্টেজে যাওয়ার চেষ্টা করে, তবে ওর কাছে তো কোনো পাওয়ার নেই। সবাই তো ওকে দেখে হাসতে থাকে, এই জন্য হেঁটেই সেখানে যায়। তিয়ান ওকে দেখে হাসে, তবে সিজুনকে চ্যাংজির সাথে দেখে খুবই জেলাস হয়। একটু পর হাও তিয়ানকে জিজ্ঞেস করে তুই কি চ্যাংজিকে পছন্দ করিস? তিয়ান নার্ভাস হয়ে বলে না তো, আমি ওকে পছন্দ করি না। হাও বলে তুই মিথ্যে কেন বলছিস? ছোটবেলায়ও তুই চ্যাংজির জীবন বাঁচিয়েছিস, তাহলে তুই এখানে আমার নামটা কেন নিয়েছিস? আরও তিয়ানের মজা নিতে থাকে। চ্যাংজি এখন লাইব্রেরিতে আছে, তুই সেখানে যেতে পারিস। তিয়ান তো এমন ভান করে যেন চ্যাংজির প্রতি ও একদমই ইন্টারেস্টেড না। ওদিকে চ্যাংজি তো সুপার পাওয়ার অর্জনের জন্য অনেক বই পড়ছিল। সিজুনও ওর সাহায্য করছিল, ওকে ভালো মতো মনোযোগ দিতে বলে, তবে কিছুতেই কাজ হয় না। তিয়ানো চ্যাংজির কাছে আসতে নিচ্ছিল, তবে ওদের দুজনকে একসাথে দেখে ও রেগে চলে যায়। সিজুন ওকে নিজের পাওয়ার দেখালে চ্যাংজি খুবই ইমপ্রেস হয়ে যায় আর বলে তিয়ানের রাশিও তো লিও, এর মানে তিয়ানের কাছেও এমন পাওয়ার আছে। সিজুন বলে হয়তো, কিন্তু এখন পর্যন্ত কেউই তিয়ানকে কোনো পাওয়ার ইউজ করতে দেখেনি। পরের দৃশ্যে ক্লাস চলাকালীন সময় চ্যাংজি ঘুমাচ্ছিল। বেই ওকে ওঠায়। ক্লাসে অমনোযোগী থাকার কারণে স্যার ওর দিকে চক ছুঁড়ে মারে। তখনই চ্যাংজি নিজের পাওয়ার ইউজ করে চকটা থামিয়ে ফেলে। আসলে তো এটা ওর স্বপ্ন ছিল, বাস্তবে চকটা সোজা গিয়ে ওর মাথায় লাগে। ওর এসব কাণ্ড দেখে তিয়ানও হাসে। ব্রেক টাইমে চ্যাংজি তিয়ানের ইউনিফর্মটা ফেরত দিতে আসে আর ধন্যবাদও বলে। তিয়ান ভাব মেরে বলে কেউ একবার আমার জিনিস টাচ করলে আমি আর সেটা ব্যবহার করি না। চ্যাংজি বলে ও আচ্ছা, আর ওকে টাচ করতে থাকে। তিয়ানও বারবার নিজের শার্ট খুলে ফেলছিল। চ্যাংজি তো পরে লজ্জায় মাথা ঘুরিয়ে ফেলে। পরে দেখে ভেতরেও তিয়ান আরেকটা শার্ট পরে আছে। চ্যাংজি বলে আচ্ছা, তুমিও কি আমার মতোই? তোমার কাছেও কি কোনো পাওয়ার নেই? তিয়ান তখন নিজের একটা পাওয়ার দেখায়। চ্যাংজি বলে ওয়াও। রাতের বেলা সিজুন যখন বাড়ি ফিরছিল, ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে আর তাকে বের হয়ে আসতে বলে। ওকে ফলো করা লোকটি আর কেউ না, চ্যাংউই ছিল, যিনি কিনা চ্যাংজির বাবা, মানে উনি এখনও বেঁচে আছে। তাহলে কেন লুকিয়ে আছে? সিজুন বলে আপনি আমার উপর নজর রাখছেন, আপনি কি ভাবছেন আমি খারাপ কিছু করব? চ্যাংউই বলে তুমি কেন ওই কম্পিটিশনে অংশগ্রহণ করেছ? তুমি কি চ্যাংজিকে ব্যবহার করতে চাচ্ছ? সিজুন বলে এমন কিছুই না, আমরা ভালো বন্ধু। আর আপনার তো জানা উচিত আমি আসলে কি চাই। উনি বলে প্রতিশোধের নেশায় তুমি খারাপভাবে নিজের পাওয়ার ইউজ করো না। সিজুন বলে আপনার তো বোঝা উচিত আমি এসব কেন করছি। আর আপনি কি আমাকে বিশ্বাস করবেন যে আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছি চ্যাংজিকে রক্ষা করার জন্য? উনি কিছুই বলে না। আসলে তো সিজুনও চ্যাংজিকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন চ্যাংজি ভাবতে থাকে কিভাবে এই কম্পিটিশন থেকে বের হওয়া যায়, কারণ ওর কাছে তো কোনো পাওয়ার নেই। তাহলে ও কিভাবে এই কম্পিটিশনে সার্ভাইভ করবে? চ্যাংজি স্কুলের নিয়মগুলো পড়তে থাকে যে কি করলে কম্পিটিশন থেকে বের করে দেয়া হবে। এই জন্য প্রথমে ও বেবির সাথে ঝগড়া করতে চায় যেন ওকে কম্পিটিশন থেকে বের করে দেয়া হয়।
কিন্তু উল্টো বেইবির গ্রুপ ওকে পিটিয়ে শেষ করে দেয়। আর টিচার এসেও এসব দেখে ফেলে। চ্যাংজি বলে, ম্যাম, আমি ওদের সাথে লড়াই শুরু করেছি। তবে ম্যাম ভাবে ও ভয়ে মিথ্যে কথা বলছে, আর বেইবির গ্যাংকেই বকা লাগায়। এই প্ল্যানটা তো কাজে দিল না। এজন্য ও পরের উপায় ভাবে যে পার্টিসিপ্যান্ট অনেক অসুস্থ থাকলে তাকে আর কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে না। কিন্তু ও ভাবে অ্যাক্সিডেন্ট হলে তো ও অনেক ব্যথা পাবে, তাই এই উপায়টাও বাদ দিয়ে দেয়। এবার ও আরেকটা প্ল্যান বানায় আর স্কুলের অফিস থেকে পরীক্ষার প্রশ্ন চুরি করার ব্যাপারে ভাবে। রাতের বেলা ও চুপি চুপি সেখানে পৌঁছায়, কিন্তু এখানে অলরেডি দুজন ছাত্র পরীক্ষার প্রশ্ন চুরি করতে এসেছে। আর তখনই টিচার এসে এসব দেখে ফেলে। মজার বিষয় হলো ওই দুজন ছেলেকে ঠিকই কম্পিটিশন থেকে বাতিল করে দেয়া হয়, কিন্তু চ্যাংজিকে করা হয় না, কারণ টিচাররা ভেবেছে চ্যাংজি তো ওই ছেলেদেরকে পরীক্ষার প্রশ্ন চুরি করা থেকে আটকাচ্ছিল, যার ফলে ওর এই প্ল্যানটাও ভেস্তে যায়। সেজন বুঝতে পারে চ্যাংজি কম্পিটিশন থেকে বের হতে চাচ্ছে, আর ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। তাই চ্যাংজিও কম্পিটিশন নিয়ে এক্সাইটেড হয়ে যায়। হাওয়ের তিয়ানকে নিয়ে চিন্তা হচ্ছিল। তিয়ান তো নিজের পাওয়ার ইউজ করে না, তাহলে কিভাবে কম্পিটিশনে লড়বে? তিয়ান বলে, তুই আমায় নিয়ে চিন্তা করিস না। একটু পর এখানে চ্যাংজির সাথে তিয়ানের দেখা হয়ে যায়। চ্যাংজি বলে, বাহ, সাধারণ মানুষদের পার্কেও তুমি আসো, আর তুমি দেখছি ওই ইউনিফর্মটাই পরে আছো যেটা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। এর মাঝে ও ভুল করে তিয়ানের ইউনিফর্মের একটা বোতামও ছিঁড়ে ফেলে। আবারও লাগে ওদের ঝগড়া। ঝগড়া করতে গিয়ে দুজন কাছাকাছি চলে আসে আর জলদি দূরে সরে যায়। ওকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে নিষেধ করে। আসলে তো ওর চ্যাংজিকে নিয়ে চিন্তা হচ্ছিল। তবে চ্যাংজি ভাবে তিয়ান ওকে ছোট করে দেখছে আর বলে, আমি সেখানে একা নেই। শিচুনের কথা শুনেই তিয়ান রেগে যায়। আসো কম্পিটিশনে, প্রথমেই আমি তোমাকে হারাবো। চ্যাংজি রেগে বলে, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমিও কম্পিটিশনে অংশগ্রহণ করব। আর ওকে গাজর ছুঁড়ে মারে। দেন মনে পড়ে এগুলো তো রান্নার জন্য, তাই আবারও গাজরগুলো তুলে ও চলে যায়। চ্যাংজি রেগে শিচুনের কাছে এসে বলে, আমার কাছে পাওয়ার থাকুক বা না থাকুক, আমি তো এবার যেভাবেই হোক ওই কম্পিটিশনে অংশগ্রহণ করবই। এভাবেই কম্পিটিশনের দিন চলে আসে। স্কুল বাসে করে সবাই সেই লোকেশনে যাচ্ছিল। বেবি তো তিয়ানের সাথেই চিপকে ছিল। তিয়ান খুবই বিরক্ত হয়। লোকেশনে পৌঁছানোর পর সবাইকে একটি জায়গায় প্রবেশ করতে বলা হয়। সেজন তো ভাবছিল সারাক্ষণ চ্যাংজির সাথেই থাকবে, কিন্তু এখান দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সবাই আলাদা আলাদা জায়গায় পৌঁছে যায়। স্যাররা ঘোষণা করে সবার পিঠে একটি করে সাইনের ব্যাচ লাগিয়ে দেয়া হয়েছে, আর সবাইকে একটি করে লেটারও দেয়া হয়েছে। সেখানে যেই সাইনটা আছে সেটাই তোমাদের টার্গেট সাইন। অন্যের পিঠ থেকে তোমাদেরকে সেটা নিতে হবে। ব্যাচটা নেয়ার পর স্কুলের টপ ফ্লোরে পৌঁছালেই প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। এর সাথে সবাই নিজেদের টার্গেট খোঁজার কাজে লেগে পড়ে, আর টিচাররাও সবার উপর নজর রাখছিল। তিয়ান আর হাওয়ের দেখা হয়ে যায়। হাওয়ের টার্গেট ছিল ভির্গো, যেটা কিনা তিয়ানের পিঠে লাগানো ছিল, আর তিয়ানের টার্গেট ছিল লিও, যেটা হাওয়ের পিঠে লাগানো ছিল। তবে দুই বন্ধু তাদের ব্যাচগুলো নেয় না। কিছুক্ষণ পর এক গ্যাং তিয়ানের উপর হামলা করে ওর ব্যাচ নেওয়ার চেষ্টা করে। তিয়ানই উল্টো ওদেরকে ভালো মতো শিক্ষা দিয়ে দেয় আর নিজের টার্গেট ব্যাচটাও পেয়ে যায়। রাস্তায় ওর সাথে শিচুনের দেখা হয়ে গেলে ওদের তো ঝগড়া লেগে যায়। চ্যাংজি এসে এসব দেখে ওদেরকে থামায়। তিয়ান যখন দেখে ওরা একসাথে থাকার জন্য জিপিএস ওয়াচ ইউজ করছে, তিয়ান শিচুনের ওয়াচটা নিয়ে ভেঙে দেয়। চ্যাংজি ওকে কথা শোনায় আর শিচুনকে নিয়ে চলে যায়। এর মাঝে হাওয়ের সাথে ওদের দেখা হয়। হাও শিচুনের থেকে লিও ব্যাচটা নিতেই যাচ্ছিল, তবে চ্যাংজি শিচুনকে বাঁচানোর জন্য হাওকে আটকে রাখে। এই সুযোগে শিচুন পালিয়ে যায়। যাই হোক, একটু পর হাও নিজের টার্গেট ব্যাচ পেয়ে যায়। এখানে বেইবিও নিজের টার্গেট ব্যাচ পেয়ে গেছে। ওদিকে বেই আর জুডংও নিজেদের টার্গেট ব্যাচ পেয়ে গেছে, আর সবার আগে ফিনিশ লাইনেও পৌঁছে যায়। ইয়াদাংও নিজের ব্যাচ নিয়ে ফিনিশ লাইনে পৌঁছায় আর খুবই খুশি, আমি সবার আগে এসেছি। কিন্তু যখনই দেখে ওর আগে তো বেই আর জুডং চলে এসেছে, ওর মনটাই খারাপ হয়। অন্যদিকে মিস ফাংয়ের অ্যাসিস্ট্যান্ট ওনাকে জানায় খুব জলদি তাদের এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হতে চলেছে। মিস ফাং খুবই খুশি হয়। এখানে চ্যাংজিও অনেক কষ্টে নিজের টার্গেট ব্যাচ পেয়ে গেছে। ফিনিশ লাইনে যাওয়ার সময় কয়েকজন ওকে ধরে ফেলে, কারণ চ্যাংজির কারণে ওর বন্ধুরা পরীক্ষার প্রশ্ন চুরি করার সময় ধরা পড়ে গিয়েছে, আর ওরা চ্যাংজির থেকে প্রতিশোধ নিতে যাচ্ছিল। তখনই তিয়ান এসে চ্যাংজিকে বাঁচিয়ে নেয়। অবশেষে ওরা দুজনও ফিনিশ লাইনে পৌঁছে পরের রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়।
বাড়ি ফেরার সময় চ্যাংজি ওকে ধন্যবাদ বলে ওকে বাঁচানোর জন্য। তিয়ান ভাব মেরে বলে, আমি তোমাকে বাঁচাতে যাইনি, শব্দ শুনে শুধু সেখানে গিয়েছি। এ সময় কিছু লোক এসে চ্যাংজিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিয়ান তাদের সাথে লড়াই করে। পালানোর সময় তিয়ান পড়ে গিয়ে ওর হাতের আঙুল মচকে যায়। এই দেখে তো চ্যাংজি হাসতে থাকে। যাই হোক, ওরা কোনোভাবে এখান থেকে পালায়। তিয়ান বাড়ি ফিরলে ওর মা ওর আঙুল দেখে অবাক হয়। ওনার অ্যাসিস্ট্যান্ট ফু বলে, এমনটা তো শুধু অফিউকাসের লোকজনই করতে পারে। মিস ফাং ওকে বলে, খবর লাগাও অফিউকাসের লোকজন হামলা করার সময় তিয়ান কার সাথে ছিল। উনি তো তিয়ানের সেফটির জন্য কিছুদিন ওকে ঘরেই থাকতে বলে। তিয়ান বলে, আমি ঠিক আছি। তবে মা ওর কোনো কথাই শুনে না। পরদিন তিয়ান স্কুলে না আসলে চ্যাংজির মনটা খারাপ হয়। ও হাওয়ের কাছে তিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। হাও তো একটু বাড়িয়ে বলে, তিয়ান তো অনেক অসুস্থ, তাই ওর মা ওকে আসতে দেয়নি। চ্যাংজির চিন্তা হয় আর ওকে অনুরোধ করে তিয়ানের সাথে দেখা করানোর জন্য। ফাং পরিবারের ঘরে ঢোকা এতটা সহজ না। হাও বলে, আমার কাছে একটা উপায় আছে। প্রথমে ও চ্যাংজিকে সুন্দর কাপড় পরাতে নিয়ে যায়। এরপর চ্যাংজিকে নিজের গার্লফ্রেন্ড সাজিয়ে তিয়ানদের বাড়িতে নিয়ে আসে। চ্যাংজিকে দেখেই তিয়ান খুশি হয়ে যায়। আর ওকে যা সুন্দর লাগছিল তিয়ান তো চোখই সরাতে পারছিল না। হাও চ্যাংজিকে ওর রুমে ঢুকিয়ে দেয়, যেন ওরা একা সময় কাটাতে পারে। রুমে তিয়ান যখন চ্যাংজির হাত দেখছিল, এ সময় তিয়ানের মা ওর জন্য স্যুপ নিয়ে আসলে চ্যাংজি জলদি এমন ভান করে যেন ও তিয়ানকে কোনো থেরাপি দিচ্ছে। মাও কিছু না বলে চলে যায়। একটু পর মা আবারও আসলে ওরা তো ঘাবড়ে গিয়ে পড়েই যায়। উনি ওদের এভাবে দেখেও কিছু না বলে চলে যায়। এরপর উনি হাওয়ের কাছে এসে বলে, ভবিষ্যতে আমার ছেলে যদি কিছু ভুল করে ফেলে তুমি ওকে মাফ করে দিও। কারণ উনি তো ভাবছিল ওনার ছেলে হাওয়ের গার্লফ্রেন্ডের সাথে লাইন মারছে। হাও তো কিছুই বুঝতে পারে না। একটু পর হাও চ্যাংজিকে নিয়ে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট ফু এসে বলে, যখন তিয়ানের উপর হামলা হয়েছে তখন এই মেয়েটাই তিয়ানের সাথে ছিল। চ্যাংজির ব্যাপারেও ওনাকে তথ্য দেয় যে ও এক দরিদ্র পরিবারের মেয়ে যে ও এক দরিদ্র পরিবারের মেয়ে আর আজকাল ও তিয়ানের একটু ক্লোজ থাকছে। মিস ফাং বুঝে ফেলে চ্যাংজি তাহলে হাওয়ার গার্লফ্রেন্ড না। ওনার কথা, যেহেতু চ্যাংজি দরিদ্র পরিবারের, ও তো কখনোই তিয়ানের ম্যাচ হতে পারে না। উনি বেইবির সাথে তিয়ানের বিয়ে দিতে চাচ্ছিল, কারণ ওরা ধনী। উনি তিয়ানকে সোজা বলে চ্যাংজির থেকে দূরে থাকতে। তিয়ান বলে, আমি কি নিজের ইচ্ছে মতো বন্ধুও বানাতে পারবো না? উনি বলে, বন্ধু? স্পষ্ট বোঝা যায় তুমি ওই মেয়েকে পছন্দ করো। কিছুদিন পর স্কুল থেকে সবাইকে বারবিকিউ পার্টির জন্য নিয়ে যাওয়া হয়। তিয়ানও সেখানে আসলে চ্যাংজি ওকে দেখে খুশি হয়ে যায়। বেই আর জুডং সুন্দর সময় কাটাচ্ছিল। এই দেখে বেবিও তিয়ানের ক্লোজ হচ্ছিল। তিয়ান ওকে দূরেই থাকতে বলে। তবে বেবি তো ওর পিছুই ছাড়ে না, যা দেখে চ্যাংজির খারাপ লাগে। কারণ ও নিজেও তিয়ানকে পছন্দ করতে শুরু করেছে। ওকে দেখে বেই দাঁড়িয়ে সবাইকে বলে দেয়, আমি আর তিয়ান জলদি বিয়ে করতে চলেছি। এই শুনে চ্যাংজির মনটাই খারাপ হয়ে যায়। ও সাইডে গিয়ে অনেক কাঁদতে থাকে। শিচুন ওকে সামলাতে আসে। তিয়ানও চ্যাংজির পিছু আসে। তবে ওদেরকে এভাবে দেখে তিয়ান চলে যায়। সবাই ফিরে আসলে প্রেসিডেন্ট এসে বলে, পার্টি এখানেই শেষ হলো, সবাই এবার ডর্মে ফিরে যাও। ঘুমাতে গিয়ে তিয়ান দেখে বেবি ওর বিছানায় লুকিয়ে শুয়ে আছে। তিয়ান ওকে বকা লাগিয়ে তাড়িয়ে দেয়। হঠাৎ সবাই দেখে বাহিরে আগুন লেগে গিয়েছে। তখনই প্রেসিডেন্ট এসে বলে, আসলে তো এটা তোমাদের একটা পরীক্ষা ছিল, যে তোমাদের জীবনে ঝুঁকি পড়লে তোমরা কি করবে। আর ওদেরকে আগামীকালের কম্পিটিশনের জন্য রেডি থাকতে বলে চলে যায়। কিন্তু আসলে এটা কোনো পরীক্ষা ছিল না। কেউ ওনাদের অজান্তেই এখানে আগুন লাগিয়ে দিয়েছে। আর ছাত্রছাত্রীরা ভয় পাবে, এজন্যই উনি মিথ্যে বলেছে যে এটা একটা পরীক্ষা ছিল। এ সময় উনি দেখে অফিস থেকে কেউ চ্যাংজির ডিটেইলসের ফাইল চুরি করে নিয়ে গেছে। ওনারা তো অবাক হয়। অন্যদিকে দেখা যায় অফিউকাসের লোকরাই চ্যাংজির ডিটেইলসের ফাইলটা চুরি করেছে। কেন করেছে সেটা তো সামনেই জানবো। তখনই ঘরের মালিক এসে ওদের কাছে ভাড়া চায়। তবে এদের অবস্থা খুবই খারাপ যে ওরা ভাড়াও দিতে পারে না। পরদিন সকালে প্রেসিডেন্ট সবাইকে সেকেন্ড রাউন্ডের ব্যাপারে বোঝাচ্ছিল যে ওদেরকে কিছু স্পেশাল পাথর কালেক্ট করতে হবে। এর সাথে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। যাওয়ার পথে বেই চ্যাংজির মাইন্ড পড়ে দেখে আজ ওর সাথে খারাপ কিছু হতে চলেছে। তাই ও চ্যাংজিকে সাবধানে থাকতে বলে। সবাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যায়। এখানে ইয়াদাং হাওকে জোর করে নিজের সাথে নিয়ে যায়, যার ফলে তিয়ানকে বেবির সাথেই যেতে হয়। সামনে ওদেরকে বিভিন্ন টাস্ক পূরণ করতে হয়। ওদিকে শিচুন আর চ্যাংজি যখন যাচ্ছিল, একজন ওদেরকে থামিয়ে বলে, সবাই আলাদা আলাদা যাচ্ছে। তিয়ান আর বেবিও আলাদা গিয়েছে।
যার ফলে ওদের দুজনকেও আলাদা যেতে হয়। তিয়ান আর বেবি টাস্ক পূরণ করতে এখানে লড়াই করছিল। তখন শিজুন এসেও ওদের সাহায্য করে। তিয়ান ওকে জিজ্ঞেস করে চ্যাংজি কোথায়। শিজুন তিয়ান আর বেবিকে একসাথে দেখে বুঝতে পারে তাহলে তো ওই লোকটা ওদেরকে মিথ্যে বলেছে। ওরা চিন্তায় পড়ে যায় আর জলদি চ্যাংজিকে খুঁজতে বের হয়। ওদিকে ইয়াদাং আর হাও একসাথে ছিল। একটা সময় ইয়াদাং সামনে এগোতে পারছিল না, তখন হাও ওর সাহায্য করে। এখানে এই দুই শত্রুর সম্পর্ক অনেকটাই ভালো হয়ে যায়। এখানে আফিউ কাছের কিছু লোক টিচার সেজে চ্যাংজিকে বেঁধে নিয়ে যাচ্ছিল। তখনই তিয়ান ওকে বাঁচাতে চলে আসে। লড়াই করে দুজন এখান থেকে পালাতে থাকে। প্রেসিডেন্ট আর তার অ্যাসিস্ট্যান্ট চ্যাংজির চাচ্চুর সাথে দেখা করতে আসে আর বলে স্কুল থেকে চ্যাংজির ফাইলটা চুরি হয়ে গেছে। এটা কেন হলো বুঝলাম না, যদি ওর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমাদের জানাতেন ভালো হতো। চাচ্চুও ওনাদেরকে বলে চ্যাংজির জন্মের সময় ওর মা মারা গিয়েছে, তবে ওর বাবা এখনও বেঁচে আছে। আর ওনাদের বলে দেয় ওনারা কিভাবে চ্যাংজির বাবার সাথে দেখা করতে পারবে। এরপর প্রেসিডেন্ট চ্যাংজির বাবার সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে চ্যাংজির মাঝে এমন কি আছে যে চ্যাংজির ফাইলটা চুরি হয়েছে। চ্যাংজির বাবাও ওনার কানে কিছু একটা বলে, যেটাতে উনি অবাক হয়। এখানে চ্যাংজি আর তিয়ান গুন্ডাদের থেকে লুকাচ্ছিল, তবে তারা ওদেরকে দেখে ফেলে। ফলে আবারও ওদের লড়াই শুরু হয়। একটা সময় চ্যাংজি পাহাড় থেকে পড়েই যাচ্ছিল, যা দেখে তিয়ান এবার প্রথমবারের মতো নিজের সুপার পাওয়ার ইউজ করে চ্যাংজির কাছে পৌঁছায়। এই দেখে চ্যাংজিও শিওর হয়ে যায় ছোটবেলায় তিয়ানই ওকে বাঁচিয়েছিল। তিয়ানের কষ্ট হচ্ছিল দেখে চ্যাংজি ওর হাতে পিঞ্চ করে যেন তিয়ান ওকে ছেড়ে দেয়। এরপরেও তিয়ান ওর হাত ছাড়ে না আর নিজের পাওয়ার ইউজ করে নিজের ক্লাউনের সাহায্যে চ্যাংজিকে বাঁচিয়ে নেয়। ওদিকে ইয়াদাং আর হাও প্রায় ফিনিশ লাইনে পৌঁছে গেছে। ইয়াদাং তো আগে দৌড় দেয়, কিন্তু এবারও বেই আর জুডং ওর আগে পৌঁছে যায়। প্রেসিডেন্ট যখন জানতে পারে কিছু গুন্ডা ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে, উনি চিন্তায় পড়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে বকা লাগায় এত দেরি করে ওনাকে কেন খবরটা দিয়েছে। উনি জলদি কম্পিটিশনের লোকেশনে পৌঁছায়। সবাই এখানে পৌঁছে গেছে, তিয়ান আর চ্যাংজি এখনও আসেনি। স্যার সবাইকে রেস্ট নিতে বলে আর ওনারা তিয়ান আর চ্যাংজিকে খুঁজতে বের হয়। এখানে চ্যাংজি আর তিয়ান একটা জায়গায় বসেছিল। চ্যাংজি বুঝে ফেলে তিয়ানের রাশি আসলে লিও না, ওর আসল রাশি হলো জেমিনাই, যাদের পাওয়ার হলো ক্লাউন আর স্পিড। এই কারণেই তিয়ান এতদিন নিজের পাওয়ার ইউজ করেনি। এর মানে তিয়ান তাহলে মিস্টার ফাংয়ের মিস্ট্রেসের ছেলে না। তাহলে ও কার ছেলে তা তো আমরা সামনেই জানতে পারবো। তিয়ান ওকে বলে ব্যাপারটা কাউকে না জানাতে। চ্যাংজিও ওকে প্রমিস করে। এভাবেই রাত হয়ে যায়। তিয়ানের এখনও ওদের সেই দেখা হওয়ার প্রথম দিনের কথা মনে আছে, কারণ ওই দিন ওর জন্মদিনও ছিল। জলদি তিয়ানের জন্মদিন আসতে চলেছে। চ্যাংজি বলে তাহলে আমরা একসাথে তোমার জন্মদিন সেলিব্রেট করব। তিয়ানও খুশি হয়ে যায়, প্রতি জন্মদিনই আমি তোমার সাথে থাকতে চাই। দুজন কাছাকাছি এসে কিস করতেই যাচ্ছিল, তখনই কাবাবে হাড্ডি হয়ে টিচাররা চলে আসে। ওরা তো খুবই লজ্জা পেয়ে যায়। বাড়ি ফেরার পর তিয়ানের মা ওকে বকা লাগায়, তুমি আবারও ওই মেয়ের সাথে কি করছিলে? তুমি যখনই ওই মেয়ের কাছে থাকো তোমার সাথে কিছু না কিছু খারাপ হয়। এখন থেকে তুমি কোথাও যেতে পারবে না। আর অ্যাসিস্ট্যান্ট ফুকে বলে সারাক্ষণ তিয়ানের উপর নজর রাখতে। স্কুলে দুই গ্যাং তো খেতে বসে গল্প করছিল। যখনই হাও আর ইয়াদাং আসে ওরা ঝগড়া করার নাটক করে। আসলে ওরাও শত্রু না, শুধু ওদের বসের কারণে ঝগড়া করতে থাকে। যেহেতু এখন ইয়াদাং আর হাওয়ের সম্পর্ক অনেকটাই ভালো হয়ে গেছে, তাই ওদের ঝামেলাও মিটে যায়। লাইব্রেরিতে শিচুন সামনের পরীক্ষার জন্য পড়ছিল। চ্যাংজি কিছুই পারে না। শিচুন বলে আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, ওই রাতে তোমার আর তিয়ানের সাথে কি হয়েছিল? চ্যাংজি তো চুপ হয়ে যায়। শিচুন বলে তুমি বলতে না চাইলে বলার দরকার নেই। চ্যাংজিও অকওয়ার্ড হয়ে চলে যায়। শিচুনের খারাপ লাগে। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিন চলে আসে, তবে অনেকেই প্রশ্ন দেখে কিছুই পারছিল না। অ্যাসিস্ট্যান্ট টিচার এসেই তো যারা একটু নড়াচড়া করছিল সবাইকেই ক্লাস থেকে বের করে দেয়। ম্যাম বলে এরকম করলে পরীক্ষাটা কে দিবে? এজন্য উনি সবাইকে আজকের পরীক্ষায় এভাবেই পাশ করিয়ে দেয়। সবার চেয়ে বেশি ইয়াদাং খুশি হয়, এবার চিটিং ছাড়াই আমি পরীক্ষায় পাশ করে গেছি। তিয়ান বাড়ি যাওয়ার সময় চ্যাংজি ওর সাথে কথা বলতে আসে, তবে ওর গার্ডরা ওকে চ্যাংজির কাছেও যেতে দিচ্ছিল না। তিয়ানের মা তো এখন ওকে ঘরে বন্দি করে রেখেছে। পরদিন তিয়ানের জন্মদিন ছিল, তাই দেখা করার জন্য চ্যাংজি হাওয়ের সাহায্য চায়, তবে আজ ওদেরকে ঘরেই ঢুকতে দেয় না। এজন্য ইয়াদাং ওদের সাহায্য করতে আসে। ছেলেটা উপরে উপরে রুড দেখালেও মনের দিকে খুবই ভালো।
ওরা অনেক ট্রিক্স খাটায় তিয়ানকে ঘর থেকে বের করার জন্য, তবে ওদের কোনো প্ল্যানই কাজে দেয় না। এজন্য তিয়ান এবার নিজেই ঘর থেকে বের হওয়ার প্ল্যান বানায়। রাতে চ্যাংজি তিয়ানের অপেক্ষা করছিল। একটু পর তিয়ান সত্যি ওর কাছে চলে আসে। চ্যাংজি ওকে নিজেদের ঘরে নিয়ে আসে, একসাথে খাবার বানায় আর ভালো সময় কাটায়। ওদিকে মিস ফাং তিয়ানের সাথে দেখা করতে এসে দেখে তিয়ান তো রুমেই বসে আছে। মা ওকে সরি বলতে থাকে, আমি তোমাকে রক্ষা করার জন্যই এসব কিছু করছি। কিন্তু তখনই উনি বুঝে পেলে এটা তো আসলে তিয়ান না, এটা তিয়ানের ক্লাউন। আর জলদি তিয়ানকে খুঁজতে বের হয়। এখানে শিচুন চ্যাংজির সাথে দেখা করতে আসলে চাচ্চু বলে ও তো বাহিরে গেছে, তুমি ভেতরে আসো। অন্যদিকে অফিউকাসের একজন লোক মিস ফাংয়ের ল্যাবে ঢুকে পড়ে আর ওদের লিডারকে ছাড়িয়ে নিয়ে যায়। ওদিকে চ্যাংজি তো তিয়ানকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে এসেছে। তিয়ান খুবই খুশি হয়, আর এখানে ও চ্যাংজির কাছে নিজের অনুভূতিটাও প্রকাশ করে দেয়। চ্যাংজি খুবই খুশি হয়। এর সাথে ওদের প্রথম কিসও হয়। দুজনই তো দুজনকে খুবই ভালোবাসে। এরপর তিয়ান চ্যাংজিকে বাড়ি ছাড়তে আসে আর ধন্যবাদ বলে ওর জন্মদিনটা এতটা সুন্দর করার জন্য। তখনই তিয়ান খেয়াল করে ওর মা ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। চ্যাংজি ভেতরে এসে শিজুনকে দেখতে পায়। শিজুন বলে কাল তো সেমিফাইনাল রাউন্ড, নিজের খেয়াল রেখো। ওকে বের হতে দেখে তিয়ানের মা তিয়ানকে বলে দেখেছো, আমি তো আগে থেকেই জানতাম চ্যাংজি কোনো ভালো মেয়ে না। এত রাতে ওদের সব থেকে অন্য একটা ছেলে বের হচ্ছে। শিজুন ওনাদের দেখতে পায়। ওকে দেখে মিস ফাং অনেকটা অবাক হয়ে যায় আর তিয়ানকে চ্যাংজির থেকে দূরেই থাকতে বলে। এদিকে চ্যাংজি ভাবছিল আগামীকাল কি পরে যাবে। ওর চাচু এসে বলে শিজুন তোমার জন্য উপহার রেখে গেছে, যেখানে খুব সুন্দর একটা ড্রেস ছিল। উনি বলে ছেলেটা ভালো, তুমি ওর ব্যাপারে ভেবে দেখতে পারো। চ্যাংজি কিছুই বলে না, ও তো তিয়ানকে ভালোবাসে। শিজুন ওর জন্য একটা হার্টও রেখে গিয়েছে। চ্যাংজি সেটা সাইডে রেখে দেয়। পরদিন চ্যাংজি স্কুলে আসে। ওকে তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু বেইবির বেস্ট ফ্রেন্ড শাও এসে ওর অপমান করতে থাকে যে ওর জামাটা খুবই বাজে দেখতে। চ্যাংজি পেছনে দেখে হেসে চলে যায়। শাও যখন দেখে বেইবিও একই রকম জামা পরে এসেছে, ও তো ভয় পেয়ে যায়। বেইবি রেগে চলে যায়। সেজুন চ্যাংজিকে দেখে বলে তুমি কি আমার বলা সিক্রেট টেকনিকগুলো পড়েছ? আসলে তো ও ওই হার্টে আজকের কম্পিটিশনে জেতার জন্য কিছু টিপস আর ট্রিক লিখে দিয়েছিল, যেগুলো চ্যাংজি দেখেনি। এবার সেমিফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম ম্যাচ চ্যাংজি আর বেইবির মাঝে ছিল। ওদের লড়াই শুরু হয়ে যায়। চ্যাংজির কাছে কোনো পাওয়ার না থাকার পরও ও ভালোভাবেই লড়াই করার চেষ্টা করে, তবে শেষমেশ ও বেইবির কাছে হেরে যায়। তিয়ান জলদি চ্যাংজির কাছে আসে, ঠিক আছো তুমি? বেইবি তো খুবই জেলাস হয়। এরপর হাও আর শিজুনের মাঝে ম্যাচ ছিল, যেখানে হাও হেরে যায়। এই শুনে তো চ্যাংজি খুশি হয় যে শিজুন জিতে গিয়েছে। হাও রেগে যায়। এরপর ইয়াদাং আর শিজুনের ম্যাচ ছিল, যেখানে শিজুন খুব ভালোভাবে নিজের পাওয়ার ইউজ করে ইয়াদাংকেও হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। এবার ম্যাচ ছিল তিয়ান আর বেইবির মাঝে। বেইবি বলে এক শর্তে আমি এই ম্যাচ গিভ আপ করে দিব, যদি তুমি এখানে আমাকে প্রপোজ করো। তিয়ান এমনটা করে না, ও সোজা বলে আমি অন্য একজনকে পছন্দ করি। বেবি কষ্ট পেয়ে ম্যাচ ছেড়ে চলে যায়। এভাবে তিয়ানও ফাইনালে পৌঁছে যায়। কিছুদিন পরই শিজুন আর তিয়ানের মাঝে ফাইনাল রাউন্ডটা হবে। বাহিরে আসার পর তিয়ান অ্যাসিস্ট্যান্ট ফুকে বোকা বানিয়ে চ্যাংজিকে নিজের সাথে নিয়ে পালায়। চ্যাংজি ওকে বকা লাগায় তুমি এমনটা কেন করলে, তোমার মা বকবে না? তিয়ান ওকে এ ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে আর দুজন একসাথে ভালো সময় কাটায়। ওদিকে মিস ফাং তার লোকদের উপর চিল্লাচ্ছিল তোমরা কিভাবে ফিউকাসের লিডারকে পালাতে দিলে, জলদি ওকে খুঁজে বের করো। এরপর উনি পরিবারের এল্ডার্সদের সাথে দেখা করতে যায়। ওনারা ডিসাইড করেছে কিছুদিন পরই এক পার্টির মাধ্যমে তিয়ানকে অফিসিয়ালি ফাং পরিবারের হেয়ার হিসেবে ঘোষণা করবে। ওদিকে অফিউকাসের লিডার আস্তানায় ফেরার সাথে সাথেই আবারও চ্যাংজিকে কিডন্যাপ করার প্ল্যান করে। ওদিকে তিয়ান খেয়াল করে কেউ ওকে ফলো করছে আর তাকে বের হয়ে আসতে বলে। আসলে শিজুন ওকে ফলো করছিল। শিজুন বলে আমি ভালো করেই জানি তোর রাশি লিও না, আর কতদিন এসব কিছু লুকাবি। তিয়ান বলে আমার সাইন লিও। এখানে ওদের মাঝে খুব লড়াই হয়। শিজুন ওকে অনেক মারে, এখনও তোর আসল পাওয়ার দেখাবি না? তিয়ান এরপরও কিছু স্বীকার করে না, তাই শিজুনও রেগে চলে যায়। দূর থেকে প্রেসিডেন্ট এসব কিছু দেখতে পায়। বাড়ি এসে মিস ফাং তিয়ানের অবস্থা এতটা খারাপ দেখে বলে এসব কিভাবে হলো। তিয়ান মিথ্যে বলে আমি পড়ে গিয়েছিলাম। উনি ওকে একটা সিরাম খেতে দেয়, যেটা আসলে ওনাদের এক্সপেরিমেন্টের সাথে জড়িত ছিল। তিয়ান সেটা খেতেই বেহুশ হয়ে পড়ে।
রাতের বেলা মিস ফাংয়ের লোক সিজুনের উপর হামলা করতে আসে, তবে সিজুন তাকে ধরে ফেলে। ওদের মাঝে লড়াই হতেই নিচ্ছিল, কিন্তু তখনই কেউ একজন এসে মিস ফাংয়ের লোককে মেরে দেয়, যেটা আর কেউ না, মিস ফাংয়ের অ্যাসিস্ট্যান্ট ফু ছিল। সিজুন অবাক, তুমি এমনটা কেন করেছ? ফু বলে, আমি আপনার আসল পরিচয় জানি, ইয়ং মাস্টার। ওদিকে তিয়ান ওই মেডিসিনটা খাওয়ার পর থেকেই ওর শরীর খারাপ লাগছিল। এরপরও ও পরদিন স্কুলে যায়। আজ তো ওদের ফাইনাল ছিল। এখানে সিজুন গত রাতের ঘটনার জন্য এতটাই ঘাবড়েছিল, চ্যাংজি যখন পেছন থেকে ওকে ধরে, ও ঘাবড়ে চ্যাংজির উপরই হামলা করতে যাচ্ছিল। চ্যাংজি অবাক হয় আর বলে, কম্পিটিশনে এমন কিছু করো না যাতে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। সিজুন কষ্ট পায় যে ও তিয়ানকে নিয়েই বেশি চিন্তা করছে। ফাং পরিবারের এল্ডার্সরা তিয়ানের ব্যাপারেই কথা বলছিল। 18 বছর পার হওয়ার পরও কেউই এখনও তিয়ানকে ওর রোরিং স্কিল ব্যবহার করতে দেখেনি। ও কি আসলে লিও, নাকি সব কিছু মিথ্যে? ফাইনাল শুরু হওয়ার আগে চ্যাংজি ওদের দুজনকেই চিয়ার করে। চ্যাংজির তিয়ানের জন্য বেশি চিন্তা হচ্ছিল। ও তো জানে তিয়ানের আসল রাশি লিও না, যার ফলে ও নিজের পরিচয় লুকাতে নিজের পাওয়ার ব্যবহারও করতে পারবে না। এবার ফাইনাল শুরু হয়ে যায়। সিজুন নিজের পাওয়ার ইউজ করে লড়াই করছিল। তিয়ান কোনো পাওয়ার ইউজ করছিল না, যার ফলে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবারই এতে চিন্তা হচ্ছিল। সিজুন ওর উপর আরও রেগে যায়। এখনও তুই তোর আসল পরিচয়টা রিভিল করবি না? তিয়ান বলে, আমার রাশি লিওই, আর ওর উপর চিল্লিয়ে ওঠে। হঠাৎ ওর ভেতর থেকে রোরিং পাওয়ার বের হয়ে আসে, যা দেখে তিয়ান নিজেও অবাক হয়। টিচাররাও অবাক। এই প্রথম তিয়ান নিজের পাওয়ার ইউজ করলো। আসলে তো মিস ফাং এতদিন তাদের ল্যাবে এটারই এক্সপেরিমেন্ট করে যাচ্ছিল, কিভাবে তিয়ানের মাঝে লিওর পাওয়ার আনা যায়। আর ওই মেডিসিনটা খাওয়ার কারণেই তিয়ান আজ এমনটা করতে পারলো। সিজুনও কিছুই বুঝতে পারে না এটা কিভাবে হলো। ও আবারও তিয়ানের কাছে গেলে চ্যাংজি চিল্লিয়ে বলে, তিয়ানকে আর মেরো না। সিজুন রেগে ম্যাচে গিভ আপ করে চলে যায়, যার ফলে তিয়ানই এই কম্পিটিশনের সুপার হিরো হয়ে যায়। এর সাথে ও বেহুশ হয়ে যায়। ওকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিস ফাং এখানে তিয়ানকে দেখতে আসে আর সবাইকে চলে যেতে বলে। উনি তিয়ানকে সাইডে নিয়ে অনেক অপমান করতে থাকে। তুমি আমাদের পরিবারের যোগ্য না, তাই আমার ছেলের থেকে দূরেই থাকো। চ্যাংজিও এবার চুপ করে থাকে না। আমি তিয়ানকে ভালোবাসি, কেন ওর থেকে দূরে থাকবো? ব্যাপারটা খারাপ হওয়ার আগেই প্রেসিডেন্ট এসে চ্যাংজিকে চলে যেতে বলে। উনি মিস ফাংয়ের সাথে তিয়ানের রোরিং স্কিল নিয়ে ডিসকাস করতে থাকে, যে ওর পাওয়ার খুবই দুর্বল ছিল। ওনার তো সন্দেহ হয় মিস ফাংয়ের এতে কিছুই আসে যায় না। সবাই তো দেখেছে তিয়ান আসলে লিও, আর ও এই কম্পিটিশনে জিতেও গেছে। প্রেসিডেন্টের তিয়ানের রাশি নিয়ে সন্দেহ হচ্ছিল, এজন্য উনি সুযোগ বুঝে তিয়ানের কিছুটা রক্ত চুরি করে নেয়, যেন এটা পরীক্ষা করতে পারে। মিস ফাং যখন জানতে পারে অফিউকাসের লোকদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি, এর উপর ওনার একজন বিশ্বস্ত লোককেও মেরে ফেলা হয়েছে, উনি কষ্ট পায় আর রেগে জলদি অফিউকাসের লোকদেরকে খুঁজে বের করতে বলে, আর সিজুনকেও খুঁজে বের করতে বলে। অন্যদিকে অফিউকাসের লিডার সিজুনের কাছে আসে আর বলে, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি ইচ্ছে করে কম্পিটিশনে হেরে গেছো, আর আমি হচ্ছি অফিউকাসের লিডার। আমি চাই তুমি আমাদের সাথে মিলে কাজ করো। তুমি তো মিস ফাংয়ের থেকে প্রতিশোধ নিতে চাও, আমরা একসাথে সেটা করতে পারি। তবে সিজুন ওর সাথে হাত মিলায় না। এভাবেই 15 দিন পার হয়ে যায়। এক রাতে সিজুন চ্যাংজিকে দেখা করতে ডাকে। আসলে তো ও চ্যাংজিকে কিডন্যাপ করার জন্যই ডেকেছে। এরপর ও হাওকেও কিডন্যাপ করে নেয়। পরদিন ফাং পরিবারের সাকসেশন পার্টি ছিল। আজই তিয়ানকে ফাং পরিবারের নতুন চিফ হিসেবে ঘোষণা করা হবে। বেবি তিয়ানের সাথেই ছিল, এমনকি ওদের জন্য কাপল রিংও এনেছে। তিয়ানোকে সেটা ফিরিয়ে দেয়। প্রেসিডেন্ট মিস ফাংয়ের সাথে দেখা করে সোজা বলে, আমি তিয়ানের রক্তটা পরীক্ষা করে খুবই আজব এক কেমিক্যাল পেয়েছি। মিস ফাং তো এমন ভান করে যেন উনি কিছুই জানে না। প্রেসিডেন্ট বুঝে ফেলে তিয়ান আসলে লিও না, তাই আজকের অনুষ্ঠান বাতিল করতে বলে। মিস ফাং ওনার কথা শুনে না। পার্টিতে সবাই এসেছে। তিয়ান খেয়াল করে হাও আর চ্যাংজির কোনো খবরই নেই। ও চিন্তা হয়। তখনই সিজুনের কল আসে আর বলে, আমি চ্যাংজি আর হাওকে কিডন্যাপ করেছি। ওদেরকে আমি আলাদা 2 জায়গায় রেখেছি। ওদের গায়ে বোম ফিট করা আছে। একমাত্র তোমার ফিঙ্গারপ্রিন্টই বোমগুলো বন্ধ করতে পারবে। এখন তুমি কি করবে ভেবে দেখো। তিয়ান খুবই রেগে যায় আর জলদি সেদিকে যেতে থাকে। আর এই পুরো ব্যাপারটা সিজুন স্ক্রিনের মাধ্যমে পার্টির সবাইকে দেখাচ্ছিল। সবাই অবাক, এখানে আসলে হচ্ছেটা কি? সিজুনের প্ল্যানই হচ্ছে আজ তিয়ানের আসল পরিচয়টা সবার সামনে প্রকাশ করবে। সিজুন তিয়ানকে বলে, 2 রাস্তায় দুজনকে রাখা হয়েছে। তুমি ভাবো তুমি ওদের মাঝের কাকে বাঁচাবে?
নাকি আজও নিজের পরিচয়টা লুকাবে। গুন্ডারা এসেও তিয়ানের উপর হামলা করে। তিয়ান নিজের ভালোবাসার মানুষ আর বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজের জেমিনাই পাওয়ার ব্যবহার করে। এক রাস্তায় ও নিজে যায়, আরেক রাস্তায় ওর ক্লাউন পাঠায়। এই দেখে তো পার্টির সবাই অবাক। এর মানে তিয়ান আসলে জেমিনাই। তখনই সেজুন হারমোনি বাজাতে বাজাতে পার্টিতে এন্ট্রি করে, যেটা আসলে মিস্টার ফাংয়ের ছিল। মিস ফাং তো রেগে ওকে বের করতে চাচ্ছিল, তবে এল্ডাররা আজ ওনাকে আটকে দেয়। ওনাদের তো সন্দেহ হয়, তাই ওনারা সিজুনের কথাগুলো শুনতে চাচ্ছিল। সিজুনও এবার সকল সত্য বলতে শুরু করে। 18 বছর আগে মিস্টার ফাংয়ের সন্তান নিয়ে অনেক রিউমার ছড়িয়েছে। অনেকে বলেছে মিস ফাংয়ের বাচ্চা মারা গিয়েছে, এরপর উনি মিস্টার ফাংয়ের অবৈধ বাচ্চাকে লালন পালন করেছে। কিন্তু আসল সত্য হচ্ছে ওই রাতে মিস ফাংই মিস্টার ফাংয়ের মিস্ট্রেস আর তার বাচ্চাকে মারার জন্য তাদের অ্যাক্সিডেন্ট করিয়েছে। তবে উনি জানতো না অ্যাক্সিডেন্টে সেখানে কেউই মারা যায়নি। অন্যদিকে তিয়ান চ্যাংজির কাছে পৌঁছে চ্যাংজিকে বাঁচিয়ে নেয়, আর তিয়ানের ক্লাউন গিয়ে হাওকে বাঁচিয়ে নেয়। হাও এই প্রথম জানতে পারে ওর বেস্ট ফ্রেন্ড আসলে লিও না, জেমিনাই। ও বুঝতে পারে এই কারণেই এতদিন তিয়ান ওর সুপার পাওয়ার ব্যবহার করেনি। হাও আবার কষ্টও পায়, তুই আসলে চ্যাংজিকে বাঁচাতে গিয়েছিস আর আমাকে বাঁচানোর জন্য ক্লাউন পাঠিয়েছিস, হ্যাঁ। এখানে সিজুন আরও বলে 18 বছর আগে আসলে মিস ফাংয়ের বাচ্চা মারা যায়নি, ওনার ইম্যাচিওর বাচ্চার জন্ম হয়েছিল। তবে তার রাশি লিও ছিল না, জেমিনাই ছিল। এজন্যই উনি ওনার বাচ্চাকে লুকিয়ে গেছে। এর মানে তিয়ান ওনার আসল সন্তান। আর সুযোগ বুঝে ওই রাতে মিস ফাং মিস্টার ফাংয়ের মিস্ট্রেস আর তার বাচ্চাকে মারার প্ল্যান করে নিজের সন্তানকে লিও হিসেবে সবার সামনে নিয়ে এসেছে। সিজন বলে উনি যে বাচ্চাটিকে মারতে চেয়েছিল সেটা আসলে আমি আসল লিও। সত্যটা জেনে সবাই অবাক। এর মাঝে তিয়ান বাহিরে আসলে জুডং আর বেই ওকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এখন তো সবাই ওর আসল পরিচয় জেনে গেছে, কেউ ওর ক্ষতিও করতে পারে। তাই তিয়ানকেও বাধ্য হয়ে চলে যেতে হয়। এভাবেই সিজুন মিস ফাংয়ের থেকে প্রতিশোধ নিয়ে নেয়, আরও ফাং পরিবারের নতুন চিফ হয়ে যায়। এরপর ও এল্ডারদের সাথে মিস ফাংয়ের ব্যাপারে কথা বলে। ওনারা বলে অনেক বছর তো হয়েছে, ওই ঘটনার পর মিস ফাং এই পরিবারের জন্য অনেক করেছে, বিজনেসের জন্য অনেক কিছু করেছে, ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে সিজুন এতে রেগে যায়, উনি তো আমাদেরকে মারতে চেয়েছিল, ওনাকে শাস্তি পেতেই হবে। একটু পর চ্যাংউই এসে ওকে মারতে থাকে, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে কিডন্যাপ করার। সেজুন ওনার কাছে ক্ষমা চায়, তবে ও আসলে সত্যিকারের বোম ওদের গায়ে লাগায়নি, তিয়ানকে ভয় দেখানোর জন্যই শুধু মিথ্যে বলেছে। এরপরেও উনি রেগে চলে যায়। সিজুন বলে সবাই আমার সাথে এমনটা কেন করছে, যেন আমিই খারাপ করেছি। কিছুদিন পর তিয়ান প্রেসিডেন্টের সাথে দেখা করতে এসে বলে ও স্কুল থেকে ড্রপ করবে, ওর মাকেও এখন জেইলে রাখা হয়েছে। প্রেসিডেন্ট তো জানে এখানে ওর কোনো দোষ নেই, তাই ওকে স্কুল ছাড়তে নিষেধ করে। উনি বলে তোমার শরীরে এক অদ্ভুত সিরাম পাওয়া গিয়েছে, এরকম করাটা প্রকৃতির পাপ। যদি সবাই জানতে পারে এটা তোমাদের কোম্পানিতে বানানো হচ্ছে, তাহলে কোম্পানির খুব বড় ক্ষতি হবে। তিয়ান বলে এখন আমি আর কিছুই করতে পারবো না, আপনি সিজুনের সাথে কথা বলুন। ওদিকে বেইবির বাবা ওকে বলে এখন তিয়ানকে ছেড়ে সিজুনকে পটাতে। ও বলে আপনি আমাকে পেয়েছেনটা কি, ছোটবেলা থেকেই আপনি বলেছেন তিয়ানের পিছু পড়ে থাকতে, এখন আবার সিজুনের। আপনি কি আমাকে খেলনা পেয়েছেন, আমার অনুভূতির কোনো মূল্য নেই। আর কাঁদতে কাঁদতে চলে যায়। ওর তো তিয়ানের জন্য খুবই চিন্তা হচ্ছিল। এখানে তিয়ান তো চ্যাংজিদের ঘরে থাকছিল। চ্যাংজি ওকে কাজ করতে বলে, বাসনও ওয়াশ করতে বলে, যেগুলো তো তিয়ান কখনোই করেনি। কিছুক্ষণ পর সিজুন চ্যাংজির সাথে দেখা করতে আসে, তবে চ্যাংজির সাথে তিয়ানকে দেখে ও চলে যায়। রাতের বেলা দেখানো হয় চাচ্চুর সাথে তো এখন তিয়ানের সম্পর্কও ভালো হয়ে গেছে। একটু পর চ্যাংউই এই প্রথমবার তার মেয়ের সামনে আসে আর বলে আমি তোমার বাবা হই। চ্যাংজি তো বিশ্বাসই করে না। চাচ্চু আসলে ওনার কথা শুনে অবশেষে চ্যাংজির বিশ্বাস হয়। বাবা ওকে বলে তিয়ানের থেকে দূরে থাকতে। চ্যাংজি তো রেগে ভেতরে চলে যায়। চাচ্চু জিজ্ঞেস করে এত বছর উনি কেন গায়েব ছিল। চ্যাংউই এবার ওনাকে ফাং পরিবারের সকল ঘটনাগুলো খুলে বলে, যে কিভাবে মিস ফাং মিস্টার ফাংয়ের মিস্ট্রেস আর তার বাচ্চাকে মারতে চেয়েছে, ওনাকেও মারতে চেয়েছে, যার ফলে এত বছর উনি লুকিয়ে লুকিয়ে সিজুনের খেয়াল রেখেছিল। আর সিজুনের বয়স যখন 12 ছিল তখন ওর মাও মারা গিয়েছে। এসব কিছু শুনে তো তিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও এটা মানতেই পারছিল না, তাই চ্যাংজিদের ঘর ছেড়ে চলে যায়। যে মানুষটাকে ও ভালোবাসে, ওর মা তার বাবাকেও মারার চেষ্টা করেছিল। ও অনেক কাঁদতে থাকে। পরদিন বেবির বাবা ওকে জোর করে সিজুনের বাড়ি নিয়ে আসে,
সিজুনের সাথে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে, এতে ওনাদের বিজনেসে ভালো হবে। বেবি তো রেগে চলে যায়। এখানে তিয়ান এল্ডার্সদের অনুরোধ করে ওর মায়ের সাথে দেখা করে। তিয়ান মাকে ও সকল ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে যে উনি কি আসলেই এসব করেছে, আর এটাও বলে চ্যাংজি আসলে চ্যাংউইর মেয়ে। এই শুনে ওর মা অবাক হয়। উনি ওনার কৃতকর্মের জন্য এবার অনুতপ্ত হয়। উনি তিয়ানকে বলে, আমাদের ল্যাবে যে সিরামটা বানানো হয়েছে, যেটা আমি তোমার উপর ইউজ করেছিলাম, ওটা যদি অফিউকাসের হাতে পড়ে খুবই খারাপ হয়ে যাবে। তাই তুমি অ্যাসিস্ট্যান্ট ফুয়ের সাথে দেখা করে ব্যাপারটা সামলে নাও। ওরা তো আর জানে না ফু ওদেরকে ধোঁকা দিচ্ছে। এরপর তিয়ান ফুয়ের সাথে দেখা করে ফাং কোম্পানিতে ঢোকার চেষ্টা করে, তবে ওরা ধরা পড়ে যায়। সিজুনও ওকে দেখে ফেলে। তিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে ওই সিরামটা লুকানোর জন্য, ল্যাবের কাজ বন্ধ করার জন্য, আর না হয় এতে সমস্যা হবে। তবে সিজুন ওকে বিশ্বাস করে না, যার ফলে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। তিয়ান যাওয়ার পর সিজুন সেই সিরামের বিষয়ে সকল ফাইলগুলো দেখে আর বুঝতে পারে তিয়ান সত্যিই বলেছে। এরপর ও ফুয়ের কাছে এসে সেই সিরামের উপর কাজ করতে নিষেধ করে। তবে ফু বলে এই সিরামটা আমাদের কাজে আসবে, এতে আমরা অফিউকাসের লোকদেরকে হারাতে পারবো। সিজুনও ওর কথায় মেনে যায়। পরের দৃশ্যে সিজুন চ্যাংজির কাছে ক্ষমা চাইতে আসে যে তোমার ক্ষতি করার আমার কোনো উদ্দেশ্যই ছিল না। চ্যাংজি এরপরও ওর উপর রেগেছিল। ওদিকে অফিউকাসের সবাই প্ল্যান করে, ওরা তো খারাপ শক্তির অধিকারী, ওরা পুরো দুনিয়ায় নিজেদের রাজ করতে চাচ্ছিল, এর জন্য ওদের চ্যাংজিকেও লাগবে। চ্যাংজি যখন বাহির থেকে ওদের শপে ফিরে, ও দেখে সব কিছু ওলটপালট হয়ে আছে। দেখা যায় অফিউকাসের লোক এসে ওর বাবাকে বেঁধে রেখেছে, আর এই সুযোগে তারা চ্যাংজিকে নিয়ে যায়। বাবা অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, তবে পারে না। তখনই তিয়ান এসে ওনাকে বাঁচিয়ে নেয় আর জলদি চ্যাংজিকে খুঁজতে যায়, তবে ওকে আর পায় না। ওদিকে অফিউকাসের লোকরা চ্যাংজিকে তাদের আস্তানায় নিয়ে আসে, তবে ওরা চ্যাংজির কোনো ক্ষতি না করে উল্টো ওর সম্মান করতে থাকে। দেখা যায় আসলে অফিউকাসের মেইন প্রিন্সেসের সাথে চ্যাংজির চেহারা হুবহু মিল। এই জন্যই তারা তো চ্যাংজিকে নিজেদের প্রিন্সেস ভাবতে থাকে। চ্যাংজি বলে, আরে তোমরা ভুল বুঝছো, আমার কাছে তো কোনো পাওয়ারই নেই। ওদের লিডার বলে, না, তোমার মাঝে সবচেয়ে বেশি পাওয়ার আছে, সেটা এখনও জেগে ওঠেনি। তুমি আমাদের প্রিন্সেস, আমরা তোমার মাধ্যমেই সবার থেকে আমাদের প্রতিশোধ নিতে পারবো। এবার দেখি ফুও আসলে অফিউকাসের সদস্য। এতদিন ভালো সেজে ফাং পরিবারের সাথে ছিল এই সিরামটা নেয়ার জন্য। অফিউকাসের লিডার গিয়ে ফুয়ের থেকে সেই সিরামটা নিয়ে আসে চ্যাংজির শরীরে ব্যবহার করার জন্য। ওদিকে তিয়ানো অফিউকাসের লোকদেরকে খুঁজে যাচ্ছিল। ও সিজুনের কাছে গিয়েও ব্যাপারটা জানায়। এই শুনে সিজুনও ঘাবড়ে যায়। এখানে ওরা যখনই চ্যাংজির শরীরে ওই সিরামটা ঢোকানোর চেষ্টা করে, তখনই চ্যাংজি ওয়াশরুমের নাম করে ওয়াশরুমে চলে যায় আর সেখান দিয়ে পালাবার চেষ্টা করে। এখানে সিজুনও অফিউকাসের লোকদেরকে ফলো করে ওদের আস্তানায় চলে এসেছে, তবে ভেতরে ঢুকতে পারে না। লিডার যখন জানতে পারে চ্যাংজি পালিয়ে গেছে, তারা চ্যাংজিকে খোঁজার জন্য বের হলে সিজুনকে দেখে ফেলে। সিজুন যখন শোনে চ্যাংজি পালিয়ে গেছে, ও খুশি হয়ে যায়। সবাই মিলে সিজুনের উপর হামলা করে। সিজুন তো সহজেই সবগুলাকে পিটিয়ে দেয়। ওদিকে কতগুলো ভিলেন চ্যাংজিকে ধরার চেষ্টা করে। এ সময় একটা লোকের সাথে ধাক্কা খেয়ে তার কয়েনগুলো পড়ে যায়। গুন্ডাগুলো চ্যাংজির কথা ভুলে টাকা উঠাতে ব্যস্ত হয়ে পড়ে। চ্যাংজি ভাবে, এগুলো আবার কেমন গুন্ডা। চ্যাংজি জলদি প্রেসিডেন্টের কাছে এসে ওর কিডন্যাপিংয়ের ব্যাপারটা খুলে বলে। উনিও খুবই অবাক হয় যে অফিউকাসের প্রিন্সেসের সাথে চ্যাংজির চেহারা পুরোপুরি মিল। তিয়ানের সাথে এখানে বেইবির দেখা হয়ে যায়। বেইবি আবারও নিজের ভালোবাসাটা প্রকাশ করে। তিয়ান বলে, সরি, আমি কখনোই তোমার জন্য অমনটা অনুভব করিনি। বেইবির মনটা ভেঙে যায়। তিয়ান এখনও চ্যাংজিকে খুঁজে যাচ্ছিল। অবশেষে চ্যাংজিকে দেখতে পায়। এতদিন পর দুজন দুজনকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সিজুনও ওদের একসাথে দেখে কষ্ট পায়। ও বুঝতে পারে চ্যাংজি কখনোই ওর হবে না। আজ ওরও মনটা পুরো ভেঙে যায়। রাতের বেলা বেইবি মনের কষ্টে ড্রিঙ্ক করছিল আর কাঁদছিল। তখন ওর বেস্ট ফ্রেন্ড শাও এসে ওকে সামলায়। এর মাঝে দেখানো হয় অফিউকাসের লোকরা এতক্ষণে তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। একে একে তারা সুপারস্টার একাডেমির অনেক ছাত্রছাত্রীকেই কিডন্যাপ করে নিয়ে যায়। হাও, শাও, এমনকি জিয়ানকেও নিয়ে যায়। তারা ওই সিরামটির ভেতরে নিজেদের রক্ত মিশিয়ে ও সকল ছাত্রছাত্রীদের গায়ে পুশ করে দেয়, যার ফলে ও সকল ছাত্রছাত্রীরা ওনাদের কন্ট্রোলে চলে আসে। ওদিকে কয়েকজন যখন জুডং আর বেইকেও কিডন্যাপ করতে যায়, ওরা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে আর এই পুরো ব্যাপারটা প্রেসিডেন্টকে জানায়।
সবার সেফটির জন্য আপাতত প্রেসিডেন্ট স্কুলটা বন্ধ রাখার ডিসাইড করে। প্রেসিডেন্ট এরপর অ্যাসিস্ট্যান্ট টিচারকে ডাকে আর সোজা বলে, আমি খেয়াল করেছি স্কুলে যতই ঝামেলা হয় এর পেছনে কোনো না কোনোভাবে তুমি জড়িত। এখানে জানতে পারি আসলে অ্যাসিস্ট্যান্ট টিচারও অফিউকাসের সদস্য। এর সাথে উনি প্রেসিডেন্টের উপর হামলা করে ওনাকেও ওদের আস্তানায় নিয়ে যায়। এখানে সিচুন ল্যাবে এসে দেখে অফিউকাসের লিডার এখানে সকল কর্মীদেরকে নিজেদের বশে করে ফেলেছে। সবাই মিলে সিচুনের উপর হামলা করে দেয়। সিচুনও ভালো মতো তাদের সাথে লড়াই করে, তবে শেষমেশ ও আর পেরে ওঠে না। তখনই ফাং পরিবারের এল্ডার্সরা চলে আসে আর সিচুনকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। ওনারা বলে অফিউকাসের লোকরা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, এখনই সময় হয়েছে তুমি আর তোমার ভাই একসাথে মিলে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অফিউকাসের লিডার এখানে তার লোকদেরকে অর্ডার করে তিয়ানকে খুঁজে মেরে ফেলার জন্য। সিজুন অবশেষে তিয়ানের সাথে দেখা করতে আসে আর বলে, প্রথমে আমি ভেবেছিলাম ফাং পরিবারের থেকে প্রতিশোধ নিলেই আমি হয়তো শান্তিতে থাকতে পারবো, তবে এখন আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। এতটা বছর তুমি লিও না হওয়ার পরও নিজের পরিচয় লুকানোর জন্য কতটা কষ্ট করেছ, যেমনটা আমিও নিজেকে লুকাতে গিয়ে কষ্টে ছিলাম। দু ভাই এবার একজন আরেকজনের দিকটা বুঝতে পারে। আসলে এখানে তো ওদের কোনো দোষই নেই, ওরা এই খারাপ পরিস্থিতির শিকার। সিজুন বলে, ফাং পরিবারের চিফ হওয়ার পর আমি বুঝতে পেরেছি শুধু আমার রাশিটাই লিও, তবে এই পরিবারের চিফ হওয়ার হক শুধু তোমারই আছে। এসব ঝামেলা মেটার পর আমি তোমাকে সব কিছু ফিরিয়ে দিব। দু ভাই এবার একসাথে কাজ করার জন্য হাত মিলিয়ে নেয়। ওরা একসাথে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। তখনই আফিউকাসের দুজন তিয়ানকে মারার জন্য চলে আসে। ওরা দুজন তাদের সাথে লড়াই করতে থাকে। এর মাঝে চ্যাংজিও এখানে চলে আসে। একজন চ্যাংজিকে চাকু মারতেই যাচ্ছিল, তখনই মিং নামের একটা ছাত্র চ্যাংজিকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, যার ফলে ওর গায়ে আঘাত লেগে যায়। তিয়ান আর সিচুন রেগে গুন্ডাগুলোকে পিটিয়ে তাড়িয়ে দেয়। এখানে মিং মারা যায়। চ্যাংজির খুবই কষ্ট হয় যে ওকে বাঁচানোর জন্য মিং মারা গেল। পরের দৃশ্যে মিংয়ের ফিউনারাল ছিল। সবারই মনটা ভীষণ খারাপ। সিজুন ওদের সবাইকে জানায় অফিউকাসের লোকরা ওদের অনেক বন্ধুদেরকেই অপহরণ করে নিয়ে গিয়েছে। তারা ধীরে ধীরে সবার ক্ষতি করার চেষ্টা করবে। কয়েকজন বলে, তাহলে তো আমাদের পালানো উচিত। সিজুন বলে, আমাদের উচিত আমাদের বন্ধুদের সাহায্য করা। ওর কথা শুনে এবার সবাই বন্ধুদেরকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায় আর প্ল্যান বানাতে থাকে কিভাবে অফিউকাসের আস্তানায় হামলা করবে। সিজুন আবারও চ্যাংজির কাছে ক্ষমা চায়, যদিও ও চ্যাংজিকে ভালোবাসে। ও বুঝতে পারে চ্যাংজি শুধু তিয়ানকেই ভালোবাসে। চ্যাংজিও ওকে ক্ষমা করে দেয় আর আবারও দুজন ভালো বন্ধু হয়ে যায়। এরপর সবাই রেডি হয়ে যায় অফিউকাসের সাথে লড়াই করার জন্য। এর সাথে সবাই একসাথে মিলে অফিউকাসের আস্তানায় হামলা করে দেয়। সবাই খুবই ভালো মতো লড়াই করছিল, কিন্তু গুন্ডারা তো ওদের বন্ধুকেই আগেই বশ করে ফেলেছে আর তাদেরকে এখন ওদের বিরুদ্ধে উইপন হিসেবে ব্যবহার করে। এরপরেও ওরা নিজেদের বন্ধুদেরকে কষ্ট না দিয়ে লড়াই করে। ওরা জানতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার আর ফুও অফিউকাসের সদস্য। ওরা তো খুবই অবাক হয়। এর মাঝে অফিউকাসের লিডার এখানে বোম সেট করে দেয়। লড়াই তো চলেই যাচ্ছিল, কিন্তু সময় খুবই কম। বোম ব্লাস্ট হলে সবাই মারা যাবে। এ সময় সিজুন সবাইকে বাঁচানোর জন্য বোমটা হাতে নিয়ে নেয়। যাওয়ার সময় তিয়ানকে বলে যায় চ্যাংজির সবসময় খেয়াল রাখতে। এর সাথে ও বোমটা নিয়ে উপরের দিকে চলে যায় আর বোমটা ব্লাস্ট হয়ে যায়, যা দেখে সবাই কাঁদতে থাকে। কষ্টে চ্যাংজির মাথা ঘুরছিল, ও সব কিছু ঘোলা দেখছিল। তখনই হঠাৎ অফিউকাসের প্রিন্সেসের আত্মাটা চ্যাংজির ভেতরে চলে আসে। এই দেখে তো অফিউকাসের লিডার খুশি হয়ে যায় আর বলে, এখানের সকল ছাত্রছাত্রীদেরকে মেরে দাও। তবে চ্যাংজি এমনটা করে না, ও সবাইকে বেহুশ করে দেয়। এখানে জানা যায় আসলে চ্যাংজিও অফিউকাসের একজন, কিন্তু চ্যাংজির মাঝে খারাপ কোনো মতলব নেই। ওর মনে দয়া আছে, মায়া আছে, কারণ সবাই তো মানুষ হয়ে জন্মেছে। তবে কে কোন পথ বেছে নিবে সেটা তো তারাই ডিসাইড করবে যে সে খারাপ হবে নাকি ভালো হবে। কাহিনী সোজা 1 মাস পরে যায়। আজ আবারও ফাং পরিবারের নতুন চিফ ঘোষণা করা হবে। সেজুনের এভাবে মৃত্যুর কারণে মিস ফাং আজ খুবই কষ্ট প্রকাশ করে। লোকজন বলে, কিন্তু সিজুনের বডিটা তো সেখানে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কিছুই জানে না। অবশেষে তিয়ানকে ফাং পরিবারের হেয়ার ঘোষণা করা হয়। এতদিন পর তিয়ান আজই হুঁশে এসেছিল আর পার্টি শেষে ও চ্যাংজির সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে জানতে পারে ওই ঘটনার পর চ্যাংজি কোথায় যেন চলে গেছে। সব কিছু জানার পর এসব কিছু মানতে চ্যাংজিরও কষ্ট হচ্ছিল।
তিয়ানের অনেক খারাপ লাগে। স্কুলে আবারও সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। জুডং আর বেই একসাথে খুশি ছিল। তবে হাও এখনও কোমায় ছিল। ইয়াদাং আর হাও তো বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল। ইয়াদাং ওর জন্য কাঁদছিল। ও কেন এখনও হুঁশে আসছে না। তখনই হাওয়ের হাত নড়ে, মানে হাও জলদি হুঁশে চলে আসবে। অন্যদিকে আভিও কাছের লোকজন এখনও হার মানেনি। ওরা ভাবে আবারও প্ল্যান বানিয়ে সবার উপর হামলা করবে। তখনই বাড়ির মালিক ওদের থেকে ভাড়া চাইতে আসে। এরা এবারও পালাতে থাকে, মানে জীবনেও ওদের অবস্থা ভালো হবে না। কিছুদিন পর তিয়ান আবারও চ্যাংজিদের শপে খাবার খেতে আসে। দেখা যায় এবার চ্যাংজি ফিরে এসেছে, যা দেখে তিয়ান অনেক খুশি। এখন থেকে ওরা সব কিছু ভুলে একসাথে হাসি খুশি থাকারই ডিসাইড করে। একদম শেষে দেখানো হয় শিজুনও ফিরে এসেছে, মানে শিজুন মারা যায়নি। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যায়।